সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি আলোচনা করব যে বেসরকারি শিক্ষক নিবন্ধন অর্থাৎ এনটিআরসি শিক্ষক নিবন্ধন থেকে যারা শিক্ষক হন, তারা হচ্ছে তাদের যে সারা বাংলাদেশে যে মাদ্রাসা বা হাই স্কুল কলেজগুলো আছে, সেইগুলো হচ্ছে সরকারিকরণ বা জাতীয়করণের জন্য আন্দোলন করে যাচ্ছে। কিন্তু সরকার কখনোই এই বিষয়টি নিয়ে খুব আগ্রহ দেখাননি। সো আমি এই বিষয়টি নিয়ে একটু ভাবলাম। সো ২ টা বিষয় কিন্তু এখানে সরকার চাইলে আগায় রাখতে পারে। তো তার আগেই ওই ২ টা বিষয় আলোচনার আগে আমি একটু কিছু বিষয় আলোকপাত করতে চাই। বিশেষ করে হচ্ছে আপনার বর্তমানে যারা নিবন্ধনধারী শিক্ষক আছেন, তাদের লেভেলটা কেমন? কোন লেভেলে তারা বেতন পাচ্ছেন এবং তাদের অবস্থাটা কেমন? এবং কি দুর্দশার মধ্যে তাদের জীবন কেটে থাকে? আমি একটু সিম্পল বোঝাই। সো একজন যে স্কুল ২ পর্যায়ে অর্থাৎ ইবতেদায়ী পর্যায়ে যে শিক্ষক নিবন্ধন পাশ করে শিক্ষক হন, তার বেতন বেসিক হচ্ছে ৳৮,০০০, সব মিলে ৳৯,০০০ র কাছাকাছি সে বেতন পায় কাটছাঁট করে। ঘর ভাড়া-টাড়া দিয়ে সব মিলিয়ে এর মধ্যে। সো চিন্তা করুন, ইবতেদায়ী পর্যায়ের শিক্ষক উনি বেতন পাচ্ছেন হচ্ছে ৯,০০০ সামথিং বা আশেপাশে। আর ঠিক একই লেভেলের যদি ২০তম গ্রেডের অফিস সহায়ক বা আপনার পিয়ন চাকরি করে সরকারি চাকরি, তার মাস শেষে বেতন আসে সব মিলিয়ে ঘর ভাড়া-টাড়া দিয়ে ১৫,০০০ সামথিং। সো একজন শিক্ষক আপনার বেতন পাচ্ছেন ১৬ গ্রেডে কত? ৯,০০০ সামথিং। আর ওদিকে পিয়ন পাচ্ছে ২০তম গ্রেডে বা আপনার দপ্তর পাচ্ছে সরকারি হচ্ছে ১৫,০০০ সামথিং। বিশাল পার্থক্য। ওকে, সো স্কুল ২ থেকে আমি স্কুলে আসি, হাই স্কুল লেভেলে। হাই স্কুল লেভেলে জেনারেলি ২ টা গ্রেডে আপনার হচ্ছে বেতন পেয়ে থাকেন। একটা হচ্ছে আপনার ১০ম গ্রেড, একটা হচ্ছে ১১ গ্রেড। সো ১০ম গ্রেড যারা বেতন পান, আপনার যাদেরকে বিএড হচ্ছে সত্ত্ব মানে থাকে না কিংবা বিএড করেই আপনার চাকরি করেন, তারা বেসিক থাকে হচ্ছে আপনার ১৬,০০০। তো ওইখানে আবার সব কাট-ছাঁট করে বেতন পান দেখা যাচ্ছে ১৬ থেকে ১৭,০০০ সামথিং। চিন্তা করুন হাই স্কুল লেভেলের। ওদিকে পিওন কত পাচ্ছে? ২০তম গ্রেডে ১৫,০০০ সামথিং বা ১৬,০০০ এমন। আর এদিকে ১০ম গ্রেড বা ১১তম গ্রেড যদি হয়, তাহলে তো আরও অবস্থা খারাপ। কারণ ১১তম গ্রেডের বেতন হাই স্কুলের টিচারদের ৳১২,৫০০। তো সব মিলে ১৩,৭০০ সামথিং এমন আসে। তো দেখা যাচ্ছে যে ২০তম গ্রেডের সরকারি চাকরি যিনি করেন পিয়ন হিসাবে কিংবা দপ্তর হিসাবে, ঠিক সেই বেতনটাই পান হচ্ছে হাই স্কুল লেভেলের এনটিআরস থেকে নিয়োগপ্রাপ্ত শিক্ষকরা। সো কতটা ডিফারেন্স! তাছাড়া আপনার হচ্ছে যে ভাতা আপনার বোনাসগুলা আছে, ঈদ বোনাস বা যে বোনাসগুলা আছে, সেইগুলো তো আপনার আরও অবস্থা খারাপ, বিশেষ করে নিবন্ধনধারীদের। আচ্ছা, যারা আপনার কলেজ লেভেলে জব করেন, সো কলেজ লেভেলে দেখা যাচ্ছে আপনার ৳২২,০০০ বেতন আসে। সব মিলিয়ে ২২-২৩,০০০ হচ্ছে আপনার একজন কলেজের প্রভাষক উঠাইতে পারেন বা মাদ্রাসার প্রভাষক উঠাইতে পারেন। সো সেক্ষেত্রে যদি আমরা একটু চিন্তা করি অন্য জবগুলো এবং কলেজের জব কিন্তু ৯ম গ্রেডের। সো ৯ম গ্রেডের বেতন হচ্ছে ২২,০০০ সামথিং। সো সরকারি যারা চাকরি করে তাদের ১২ গ্রেড বা ১১ গ্রেডের বেতন হচ্ছে আপনার এই ২২-২৩,০০০ ছাড়িয়ে যায়। সব মিলিয়ে ঘর ভাড়া-টাড়া দিয়ে। আসলে এইখানে বেসরকারি যে ডিফারেন্সটা সবচেয়ে বড় সমস্যা সেটা হচ্ছে ঘর ভাড়া। কারণ আমরা জানি সরকারি থেকে ৪৫% আপনার ৪০-৪৫% হচ্ছে সরকারি থেকে ঘর ভাড়া দিয়ে থাকে সরকারি চাকরিতে। কিন্তু বেসরকারি যারা নিবন্ধনধারী আছেন, এই শিক্ষকদের ঘর ভাড়া আপনার দেওয়া হয় ৳১,০০০ বা সামথিং। কথা হচ্ছে যে একজন শিক্ষক যিনি ৭০০ কিলোমিটার বা ৫০০ কিলোমিটার দূরের যেয়ে চাকরি করেন কিংবা এক কথায় হচ্ছে ধরে নিন আপনি ২০ কিলোমিটার বাট ঘর ভাড়া নিয়েই তিনি সেখানে থাকেন। তো কথা হচ্ছে তাহলে একজন যে ৳৯,০০০ বেতন পাইতো ইবতেদায়ী, পায় এখনো প্রাথমিকেই। তো সেক্ষেত্রে যদি আপনার ঘর ভাড়া বাদ দেওয়া হয়, যদিও সরকার তাকে দেয় ৳১,০০০, কিন্তু আসলে ৳১,০০০ তো রুম ভাড়া হয় না, কোথাও হয় না। তো তার কাটছাঁট করলে দেখা যাচ্ছে তার ভিক্ষা করে বেড়াইতে হবে। হাই স্কুল লেভেলেও যদি আসি, সেক্ষেত্রে বিএড ছাড়া যেগুলো আছে, অধিকাংশই বিএড ছাড়া
12,000 টাকা, সব মিলে 13,000 টাকা সামথিং আসে। তো এইখান থেকে যারা আসলে বাইরে থাকে, তো তাদের যদি আপনি ঘর ভাড়াটা বাদ দেন, দেখা যাচ্ছে এদেরকে চুরি করতে হবে অথবা ডাকাতি করতে হবে। এইজন্য তো আসলে আমাদের এই হাই স্কুল লেভেলের টিচারদের এমন অবহেলার শিক্ষা দিতেও যাই। কারণ ভালো লাগে না ভাই, মানে কি করবে? ভালো লাগা তো একটা বিষয় থাকে যে একটু স্বাচ্ছন্দ্যে চলবে, মানে সম্মানের সহিত চলবে এবং পরিবারে যে চাহিদাটা আছে সেটা মেটাইতে পারবে। কিন্তু না, তারা সবসময় হতাশার মধ্যে থাকে, চিন্তার মধ্যে থাকে। তো দেখা যাচ্ছে আল্টিমেটলি যে ঘর ভাড়া সরকার দেয় ৳১,০০০, কিন্তু ৳১,০০০ আসলে কোনো ঘর ভাড়া তো দূরের কথা, টয়লেট ভাড়াও হয় না। এটাই বাস্তবতা। আরেকটা কথা আমি বলি, সেটা হচ্ছে আমি কোনো শিক্ষক নই। যে এনটিআরসি থেকে নিয়োগপ্রাপ্ত কোনো শিক্ষক, হয়তো আপনারা ভাবতে পারেন যে হ্যাঁ, আমি হয়তো কোনো শিক্ষক না, আমি কোনো শিক্ষক নই। সো এইখানে অনেকেই দেখা যাচ্ছে কমেন্ট বক্সে যখন আ অনেকেই গালিগালাজ করেন। কাদেরকে? শিক্ষকদেরকে। বিশেষ করে নিবন্ধনধারী শিক্ষকদেরকে। যখন তারা আসলে জাতীয়করণের জন্য আন্দোলন করেন। বলেন, "যাওয়ার কি দরকার ছিল? ৳১২,৫০০ জেনেই তো গিয়েছেন।" মানে এদের এমন একটা কথাবার্তা যে, ঠিক আছে ভাই, সেহেতু গিয়েছে তার মানে কোনো আন্দোলন করতে পারবে না, দাবি দাওয়াও করতে পারবে না। ঠিক আছে? এমন একটা অবস্থা এইসব ভাইদের। সো তাদের যে অসুবিধা তারা তো অবশ্যই জানাবে। এখন আসি জাতীয়করণের কোনো বিকল্প উপায় আছে কিনা? অর্থাৎ আমরা সরকারের কাছে যখন আমাদের এইসব শিক্ষকরা যাচ্ছেন, আমাদেরই শিক্ষকরা যাচ্ছেন, তখন সরকার বলছেন অর্থনৈতিক সমস্যা এবং বিভিন্ন সমস্যা তারা দেখাচ্ছে। যদিও আমাদের শিক্ষক যারা আছেন এনারা বিকল্প উপায় তারা দেখাইছেন। অর্থনৈতিক কোনো সমস্যা হবে না। এই হচ্ছে খাত আছে যেইখান থেকে আসলে আমরা চাইলেই অর্থনৈতিক যেটা আপনারা আ মানে ভাবতেছেন যে আসলে সমস্যা হবে, সেটা আসলে সমস্যা না। তো সমস্যার সমাধান এনারা দেখাচ্ছেন। এখন সরকারের মিনিমাম ২ টা উপায় অবলম্বন করা যেতে পারে এখানে। ১ নাম্বার হচ্ছে, ঠিক আছে, ঘর ভাড়া সরকারিদের মতো আপনার হচ্ছে ৪৫% দেওয়ার দরকার নেই। ওকে, ফাইন। সরকারি বেসরকারি যদি আপনি ডিফারেন্স রাখতে চান, মিনিমাম 30% তো আপনি দিতে পারেন। ৪৫% ওদের দিচ্ছেন, 30 বা 35% এনাদেরকে দেন বেতনের, বেসিকের। তাহলে দেখা যাচ্ছে কিছুটা বাড়তেছে। পাশাপাশি অন্যান্য যেগুলো আছে, যেমন হচ্ছে আপনার আপনার ২ ঈদ বোনাস যেটি আছে, সরকারিরা পাচ্ছে ১০০% আর বেসরকারি পাচ্ছে 25%। তো এই ক্ষেত্রে আপনি 75% করেন। বেসরকারিদের 75% বেতন আপনার হচ্ছে বোনাস করেন এবং সরকারি ক্ষেত্রে যে চিকিৎসা, বেসরকারি ক্ষেত্রেও তো একই চিকিৎসা, এইখানে তো আসলে ডিফারেন্স রাখা উচিত না। তো আল্টিমেটলি এখানে একটা কাজ করা যায়, সেটা হচ্ছে আপনার ঘর ভাড়া যেটি আছে 30 থেকে 35% করা যেতে পারে। আবার 75% মিনিমাম বা 80% হচ্ছে বোনাসগুলো দেওয়া যেতে পারে। যদি আপনারা জাতীয়করণ না করতে চান। সো এইটি করার পাশাপাশি এর সাথে আরেকটি বিষয়, সেটি হচ্ছে যেহেতু আমাদেরকে অবশ্যই একসময় না একসময় এই জাতীয়করণ করতেই হবে। তো সেক্ষেত্রে প্রতি বছর প্রতিটি থানায়, প্রতিটি উপজেলায় নয়, প্রতিটি থানায় একটা মাদ্রাসা এবং একটা স্কুল আপনার জাতীয়করণ করা যেতে পারে। কাদেরকে? যারা সর্বোচ্চ ভালো আপনার দেখা যাচ্ছে রেজাল্ট করছে বিগত বছর রেটিং অনুযায়ী। যারা উপর লেভেলে থাকবে রেটিং অনুযায়ী, তাদেরকে জাতীয়করণ করা যায়। তাহলে দেখা যাচ্ছে এই ক্ষেত্রে ওই প্রতিষ্ঠানগুলো ভালো করে পড়ানোর চেষ্টা করবে এবং কারণ কি, যাতে জাতীয়করণ করতে পারে। সো এই ক্ষেত্রে একটা বিষয় ক্লিয়ার করতে হবে। হাই স্কুল লেভেলের একটা মাদ্রাসা, হাই স্কুল লেভেলের একটা হাই স্কুল। ঠিক আছে? একটা হাই স্কুল লেভেলের মাদ্রাসা, তার দাখিল মাদ্রাসা, একটা জাতীয়করণ। একটা কলেজ আপনার হচ্ছে, আবার একটা কলেজ লেভেলের অর্থাৎ আলিম পর্যায়ে হচ্ছে মাদ্রাসাকে জাতীয়করণ করা যেতে পারে। অর্থাৎ প্রতি বছর যদি আমরা প্রতিটা থানা থেকে একটা হাই স্কুল এবং একটা মাদ্রাসা, দাখিল লেভেল বা হাই স্কুল লেভেল, আবার কলেজ লেভেলের একটা হচ্ছে কলেজ লেভেল, একটা হচ্ছে কলেজ লেভেলের মাদ্রাসা অর্থাৎ প্রভাষক পর্যায়ে। শর্টকাট বলি, প্রতি বছর র‍্যাংকিং অনুযায়ী স্কুল থেকে একটা স্কুল, জেনারেল যেটা, একটা সরকারি হবে, মাদ্রাসা থেকে দাখিল লেভেলের একটা সরকারি হবে। সো পরবর্তীতে আবার যারা র‍্যাংকিংয়ে থাকবে পরবর্তী লেভেলে, তারা এইভাবে আবার একটা সরকারি হবে। দ্বিতীয়, আপনার হচ্ছে দেখা যায় কলেজ লেভেলে একটা কলেজ সরকারি হবে, একটা কলেজ পর্যায়, সমমান পর্যায়ে একটা মাদ্রাসা আপনার সরকারিকরণ করা যেতে পারে। তাহলে দেখা যাচ্ছে আস্তে, আস্তে বাংলাদেশে যত মাদ্রাসা আছে বা হাই স্কুল আছে, এরা ভালো করে পড়াশোনার প্রতি তাগিদ দেবে যাতে করে জাতীয়করণ করা যায় এবং আস্তে, আস্তে দেখা যাচ্ছে কয়েক বছর পরেই
এইগুলো হচ্ছে আপনার জাতীয়করণ হয়ে যাবে। যেহেতু বাংলাদেশে ৬০০ ৬৫০ কাছাকাছি আপনার হচ্ছে আ থানা আছে। সো প্রতিটা থানা থেকে যদি নেওয়া হয়, প্রতি বছর ২ টা বা ৪ টা করে প্রতিষ্ঠান, তাহলে দেখা যাচ্ছে আস্তে, আস্তে এই প্রতিষ্ঠানগুলো খুব দ্রুতই জাতীয়করণ হয়ে যাবে, একবারে না হইলেও। তো আমার সাথে আসলে যারা শিক্ষক মন্ডলী আছেন, এই যে যুক্তি বা এই যে প্রস্তাব বা এই যে ২ টা আ আপনার হচ্ছে উপায়, এই ২ টা উপায়ের সাথে হয়তো আপনারা দ্বিমত পোষণ করতে পারেন। কারণ আপনারা চাচ্ছেন ফুললি হচ্ছে জাতীয়করণ। যেহেতু ফুল জাতীয়করণ করতেছে না, সেহেতু এটা বিকল্প হতে পারে। ঠিক আছে? ১ নাম্বার হচ্ছে যে বেতনটা দিচ্ছে জাতীয়করণের আগ পর্যন্ত, সেই ক্ষেত্রে ঘর ভাড়া 30 থেকে 35% করা যেতে পারে এবং যে বোনাসগুলো আছে, ঈদ বোনাস বা অন্যান্য বোনাসগুলো সেগুলো সরকারির মতো ১০০% না হোক 80% করা যেতে পারে। ঠিক আছে? সো এইভাবে দেখা যাচ্ছে যে যদি আগানো হয়, পাশাপাশি প্রতি বছর তো একটা হাই স্কুল, একটা মাদ্রাসা, একটা কলেজ লেভেলের মাদ্রাসা জাতীয়করণ করা হচ্ছে। তাহলে দেখা যাচ্ছে যে আশা করা যায় খুব দ্রুতই এই সমস্যার সমাধান ইনশাআল্লাহ হবে। সো আজ এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।